শুভ সন্ধ্যা, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন এবং শুনছেন ত্রিমাত্রিক রসিকতা আয়োজিত লাইভ ফর হিউম্যানিটি। আমাদের আজকে এই লাইভ শোর দ্বিতীয় যে প্রোগ্রামটি আছে, সেই প্রোগ্রামে আমাদের সাথে একজন গেস্ট আছেন এবং তার সম্পর্কে আমরা খুব তাড়াতাড়ি জানবো। তার আগে বলে দিতে চাই, ত্রিমাত্রিক রসিকতার পবিত্র মাহে রমজান উপলক্ষে একটি ইভেন্ট আয়োজন করছে। সেই ইভেন্টের উপলক্ষে কিন্তু এই লাইভ ধারাবাহিক সিরিজটি আমরা পালন করছি। সেই সিরিজ গুলোর মধ্যে আজকে আমাদের এই দ্বিতীয় পর্ব, এবং দ্বিতীয় পর্বে আমাদের এই অনুষ্ঠানের গেস্ট হিসাবে আছেন নরজ আহমেদ, আমাদের মিডিয়ান প্রমোশনের সাবজেক্ট। সরাসরি আগে তার কাছে চলে যাব। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন ভাইয়া? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। যদি আপনি আপনার পরিচয়টা আর একটু ডিটেলসে বলতেন। আমি আমি হচ্ছে নরজ আহমেদ এবং আমি হচ্ছে মিডিয়াম প্রমোশন সাব হেড, আপাতত হচ্ছে আদি স্কুলের এসডি ক্যান্ডিডেট। জি ধন্যবাদ আপনাকে। আমরা আমাদের আজকের যে লাইভ অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের গেস্টের কাছে চলে যাব। আমাদের লাইভ অনুষ্ঠানের আজকের গেস্ট হচ্ছেন ফারা আপু। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। তুমি কেমন আছো? জি আপু, আলহামদুলিল্লাহ ভালো আছি। আসলে এই করোনার প্যান্ডামিকে সবারই তো সময় ব্যস্ত, অথবা কারো একদমই অলস কাটাচ্ছে। আপনার সময় আসলে কিভাবে কাটছে? আসলে আমি মেইনলি আমার টাইমটা পাস করি গান শুনে। আমি খুবই গান প্রিয়, সঙ্গীত প্রিয় একজন মানুষ। আমি গান শুনতে খুব পছন্দ করি। তো আমার যখনই লেজার টাইম থাকে আমি গান শুনি বা গান গাওয়ারও চেষ্টা করি মাঝে মাঝে। তো ফেসবুকে আপলোড দিই এভাবে। আর মাঝে মাঝে বই টই পড়ি, বই পড়ি বা সিরিজ দেখি ইন্টারনেটে। সিরিজ দেখি বা মুভি দেখি, এটা এভাবেই আসলে কেটে যাচ্ছে কোন রকম। জি আপু। আপু হচ্ছে আমাদের যে গানের কথাটা বললো, আপুর একটা পেজ আছে ফারাস মিউজিক নামে। পেজটা সবাই একটু ঘুরে আসতে পারেন, ততক্ষণে আপুর ব্যাপারে আমরা আরো কিছু জানবো। এবং ইনশাল্লাহ যদি আপুর হচ্ছে একটা গান আমাদের জন্য গাইতে পারে, সেই গান অবশ্যই আমরা শুনবো। যারা আমাদের সাথে এখন পর্যন্ত যুক্ত আছেন তাদেরকে সবাইকে বলে দিতে চাই, আপনারা লাইভটিকে শেয়ার করে দিতে পারেন। এবং এই লাইভটি সরাসরি ত্রিমাত্রিক রসিকতার অফিসিয়াল ফেসবুক পেজ www.facebook.com/31009 থেকে সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আমাদের সাথে ইতিমধ্যে যুক্ত আছেন জুরাইয়া হাসান অথয়। তিনি বলেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু। আমাদের সাথে যুক্ত আছেন তাসরিয়া জিহাদ। হাই এভরিওয়ান, হ্যালো আপু। আপনারা যারা আমাদের এই লাইভে আজকে আছেন তাদেরকে বলে দিতে চাই, আপুর ব্যাপারে, আপুর যে কোনো তথ্য অথবা আমাদের অর্গানাইজেশন এবং আমাদের ইভেন্ট সম্পর্কে যে কোনো প্রশ্ন সরাসরি আমাদের কমেন্ট বক্সে লিখতে পারেন। আমরা অবশ্যই আপনার প্রশ্নগুলা পড়ে শোনাবো এবং হচ্ছে উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আপু, আপনি হচ্ছে আপনার পড়াশোনার লাইফ নিয়ে যদি কিছু কথা বলতেন আমাদের সাথে। আচ্ছা, আমি তাহলে আমার পড়াশোনার ব্যাকগ্রাউন্ড একদম শুরু থেকে বলি। একদম আমার পড়াশোনা হাতে খড়ি থেকে বলি। আমি জি। আমার প্রথম স্কুল শুরু হয় হচ্ছে যশোরে। যশোর ইন্টারন্যাশনাল স্কুল, ওখানে আমি প্লে আর নার্সারিতে পড়েছি। তারপর আমরা ঢাকায় শিফট করি। ঢাকায় শিফট করার পর আমি অগ্রণী স্কুলে ভর্তি হই, ওখানে ক্লাস 1 থেকে 5 পর্যন্ত পড়ি। তারপর পিএসসি পরীক্ষা দিই। এরপর আবার আমার স্কুল চেঞ্জ হয়, মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল। সেখানে আমি ক্লাস 6 থেকে ক্লাস 10 পর্যন্ত পড়েছি। এইচএসসি পরীক্ষা দিয়েছি, 10 এসএসসি পরীক্ষা দিয়েছি স্কুল থেকে। এরপরে হচ্ছে আমি ভর্তি হই। ও আচ্ছা, আরেকটা জিনিস, যে আমি এসএসসি তে আমার গ্রুপ ছিল হচ্ছে সায়েন্স। আর আমি হিউম্যানিটিস এ ভর্তি হই ইন্টারে হলিক্রস কলেজে, মানে গ্রুপ চেঞ্জ করে। আর তারপর আলহামদুলিল্লাহ এখন ঢাকা ভার্সিটিতে আমি ইংলিশে অনার্স করছি। এখন সেকেন্ড ইয়ার করছি। আ- আসলে আপু কিন্তু অনেকগুলো স্কুল এবং অনেকগুলো জেলায় আসলে ঘোরা হয়েছে এই স্কুল লাইফে। বলতে গেলে কোন স্কুল লাইফ বা কোন স্কুলটা আপনার কাছে প্রিয়, মানে একটা থাকে না মানুষের প্রিয় একটা ক্যাম্পাস, এরকম কোনটা আপনার মনে হয়? সেটা আমি বলবো আমার মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল, যেখানে ক্লাস 6 থেকে এসএসসি পর্যন্ত আমি পড়াশোনা করেছি। ওইটাই আমার সবচেয়ে বেশি। জি। আমরা আপুর কাছে আবারও প্রশ্নে চলে আসবো। তার আগে আমরা নরজের কাছে প্রশ্নে চলে যেতে চাই যে নরজ, আমাদের সাথে অনেকদিন কাজ করা, আসলে কাজ করে কিরকম লাগছে, অথবা আমাদের অর্গানাইজেশনে যে যে কাজগুলা করা হয় সেগুলো নিয়ে আপনার মন্তব্য কি? আহ আমি যেহেতু অনেকদিন ধরে টিএমসি শিক্ষকতা কাজ করছি, সেক্ষেত্রে আমি এই অর্গানাইজেশনের মেইন যে মেম্বার গুলো আছে তাদের সম্পর্কে কিছু কথা বলতে চাই। তারা হচ্ছেন অতিরিক্ত ফ্রেন্ডলি। তাদের সাথে দ্রুত হচ্ছে ইন্টারঅ্যাক্ট করা যায়, যেটা হচ্ছে খুব একটা ভালো একটা উপায়। এবং টিএমসি শিক্ষকতা হচ্ছে এমন একটা অর্গানাইজেশন যেখানে হচ্ছে আমরা মানুষের যে ট্যালেন্ট থাকে ট্যালেন্ট গুলো হান্ট করে থাকি। আর
আর এই রমজানের সময় হচ্ছে চিমচির সাথে বেসিক্যালি ইফতারের যে আয়োজন করেছেন, এর জন্য হচ্ছে আমি খুবই গর্বিত এটা একটা অংশ হতে পেরে। জি, খুব ধন্যবাদ আপনাকে। আমরা আবারও চলে যাব আমাদের আপুর কাছে। আজকের গেস্ট যিনি আছেন, তার হচ্ছে কি, আমরা আগেই জেনেছি যে তার একটি মিউজিকের পেজ আছে, তিনি গান করেন এবং আমাদের জানা পরিচিত যে পেজগুলো আছে সেগুলোতেও তার চর্চা খুবই আমি দেখতে পাই এবং খুবই ভালো আপু হচ্ছে গান করেন। এই গান গাওয়া কি আপু শখ থেকে নাকি হচ্ছে কোনো প্যাশনের দিকে নিয়ে যাওয়ার ইচ্ছা আছে আপনার? না, এটা আসলে জাস্ট আমার শখ থেকেই, কোনো প্যাশনের মানে ওরকম কিছু না যে প্রফেশন হিসেবে নিব বা এরকম। আমার জাস্ট যদি মানে সরাসরি আমার আমার কাছের মানুষদেরকে গান শুনতে আমার খুব ভালো লাগে। এটাই হচ্ছে কথা। আমার স্কুল মেট, কলেজ মেট বা ইউনিভার্সিটি মেট, আমার আত্মীয় স্বজন বা অন্য যারা আছে বন্ধু বান্ধব, ফেসবুক ফ্রেন্ড বা আমার আব্বুর কলিগ বা আমার আম্মুর ফ্রেন্ড, এদেরকে আমার হচ্ছে গান শোনাতে অনেক ভালো লাগে। আমি খুব হিউজ লেভেলে পপুলারিটি চাই এরকম কিছু না, জাস্ট হচ্ছে আমার তবে কাছের আপনি মানুষদের তো শোনাতে হচ্ছে ভালো লাগে। সোশ্যাল মিডিয়াতে অনেক পপুলার আমি যা দেখলাম। আর যদি কখনো এরকম সময় বা সুযোগ আসে যে মিউজিকে কিছু করার একটা অফার পাওয়া হয়, তাহলে কি সেটা করা হবে কি না, কি করবেন? হ্যাঁ, সেটা এক দুইটা ট্রায়াল দিয়ে দেখতে দোষ কি, তাই না? আর আমার নিজেরও ইচ্ছা আছে হচ্ছে সামনে একটা মানে আমি একটা গান মানে কম্পোজ করেছি। ওটা আর কি রেকর্ডিং এখনো হয়নি। আমার নিজের লেখা, আমার নিজের সুর করা, নিজের টিউন দেওয়া, কম্পোজিশনও আমার নিজেরই। আর সেটা হচ্ছে এখনো স্টুডিও রেকর্ডটা বাকি। ওইটা আমার খুব ইচ্ছা। তো সবাইকে আমার অনুরোধ থাকবে যে যখন এই জিনিসটা রিলিজ হবে আপনারা সবাই শুনবেন, শোনার পর ফিডব্যাক জানাবেন কেমন লাগে। অবশ্যই আমরা হচ্ছে আপুর যে একটা মিউজিক কম্পোজ করা হবে সেটা অবশ্যই আমরা সবাই অধীর আগ্রহ নিয়ে শোনার অপেক্ষায় রইলাম। আমাদের সাথে ইতিমধ্যে অনেকেই হচ্ছে কমেন্টে যুক্ত হয়ে গেছেন। আমাদের সাথে যুক্ত আছেন তাজরি সরকার, আসসালামু আলাইকুম বলেছেন তিনি। ওয়ালাইকুম আসসালাম। আমাদের সাথে যুক্ত আছেন ইসরাত জাহান হিমা, তিনিও আমাদেরকে সালাম দিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম। আমাদের সাথে যুক্ত আছেন জালাল সাক্কত। আহ, তিনি আপুকে হয়তো বা আগে থেকেই চিনেন, তাই কমেন্ট করেছেন যে আপুর গান অনেক ভালো হয়। হ্যাঁ, অবশ্যই আপুর গান অনেক ভালো হয় এবং আমরা আজকে আপুর একটি গান শুনবো। আমাদের সাথে যুক্ত আছেন মহিবুল সোহাগ। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আপনারা যারা লাইভটি দেখছেন তাদেরকে বলে দিব যে লাইভটিকে আপনাদের ফেসবুক প্রোফাইল অথবা বিভিন্ন গ্রুপে শেয়ার করে দিতে পারেন। এতে করে আপনার যারা ফ্রেন্ড আছে এবং আশেপাশে যারা মানুষ আছেন তারা কিন্তু আমাদের এই লাইভটিকে দেখতে পারবেন। এবং আপুর ব্যাপারে আরেকটি তথ্য আপনাদেরকে দিতে চাই। আপু হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে ইংলিশ লিটারেচার নিয়ে পড়াশোনা করছে। তো ইংলিশে যাদের বিশেষ করে সমস্যা হয় তারা কিন্তু আপুর থেকে আজকে কিছু টিপস নিয়ে নিতে পারেন। এগুলো একদম টোটালি হচ্ছে একদম ফ্রি, কোনো হচ্ছে টাকা দেওয়া লাগবে না। ফ্রি কোর্স বলতে পারেন, একটা 30 মিনিট বা 35 মিনিটের। তো আপনি কি কিন্তু প্রশ্নগুলো করতে পারেন। আমাদের সাথে যুক্ত আছেন এমডি রাব্বি, তিনি বলছেন আজকেও সিয়াম ভাই নাই। হ্যাঁ, আজকেও আমাদের সিয়াম ভাই নাই। সিয়াম ভাই লাইভ মেবি কালকে থেকে হবে, সো কালকে আপনারা অবশ্যই লাইভের সাথে থাকবেন। আমি আবার একটু মনে করিয়ে দিতে চাই, আপনারা দেখছেন ত্রিমাত্রিক রসিকতা প্রেজেন্স লাইভ ফর হিউম্যানিটি এবং এই লাইভটি আমাদের ইভেন্টকে ঘিরে করা হচ্ছে। 20 পর্বের এই লাইভের আজকে দ্বিতীয় পর্বে আমাদের সাথে গেস্ট হিসাবে আছেন আমাদের ফারা আপু। আমরা আপুর কাছে আবারও প্রশ্ন চলে যাব। এই যে আপু, আপনি যেটা বললেন যে আপনার স্কুল লাইফে যে 6 থেকে 10 পর্যন্ত যে ক্যাম্পাসে আপনি ছিলেন, সেই ক্যাম্পাসের একটা মজাদার কাহিনী অথবা একটা দুঃখের কাহিনী যেটা আপনার সবসময় মনে পড়ে বা সবাইকে আপনি বলে বেড়ান, সেটা কি আমাদের সাথে শেয়ার করা যাবে? সেরকম মেমোরেবল কোনো কাহিনী নেই আসলে। ওখানকার মানে সবকিছুই আমার কাছে ছোট ছোট যেগুলো যেগুলো ছিল আমাদের টিচারদের সাথে খুনসুটি বা ফ্রেন্ডদের সাথে খুনসুটি, টিচাররাও অনেক ফ্রেন্ডলি ছিলেন। ওগুলাই আসলে মানে এখন স্মৃতি হয়ে আছে। ওরকম উল্লেখযোগ্য কিছু নাই আসলে। আর উল্লেখযোগ্য বলতে গেলে আমি আমার যে মানে লাইফ টাইম যে দুজন ফ্রেন্ডকে আমি আমার পাশে পেয়েছি, আমার দুজন বেস্ট ফ্রেন্ড, আহ তারাই হচ্ছে আমার মানে অনেক বড় অ্যাসেট যে ওই স্কুল থেকে পাওয়া। এটাই। আর এমনি কোনো মেমোরেবল ঘটনা এই মুহূর্তে মনে আসছে না। জি আপু, ধন্যবাদ। আপু, ইংলিশ নিয়ে যে পড়াশোনা সেটা কি আসলে নিজের ইচ্ছায় নাকি হচ্ছে পারিবারিক কোনো ইচ্ছা, দুইটাই। বা কেমন লাগে সেটা পড়তে? দুইটাই আসলে আমার মানে সায়েন্স, কমার্স বা ম্যাথমেটিক্যাল যেসব বিষয়গুলা একটু বেশি থিওরিটিক্যাল, ওই জিনিসগুলা মানে আমি বরাবরই অ্যাভয়েড করতে পছন্দ করতাম। একটু ক্রিয়েটিভিটি থাকবে এই ধরনের পড়াশোনা আমার হচ্ছে বেশি পছন্দ ছিল। তো সেজন্যই আসলে ইংলিশ মানে ইংলিশের পড়াশোনার ইচ্ছা আমার সেই মানে ছোটবেলা থেকেই। তো আমার ফ্যামিলিও কখনো আমার ইচ্ছাতে বাদ সাধে নেই।
মানে আমি যেটাতে কমফোর্ট ফিল করি তারাও সেই জিনিসটাতে উৎসাহ দিয়েছে। মানে কখনো এরকম হয় নাই যে না ডাক্তার ইঞ্জিনিয়ার হতে হবে বা এরকম হতে হবে ওরকম হতে হবে, এরকম কোনো কিছু ছিল না। আমি মানে যেরকম চেয়েছি তারা আমাকে সেভাবেই সাপোর্ট করেছে। আমি এখানে একটু কথা, ছোট্ট করে কথা বলতে চাই। বাবা মা অথবা গার্ডিয়ান যারা বড়রা আমাদের লাইফটিকে দেখতে পাচ্ছেন অথবা দেখছেন, আমি জানি বিশেষ করে আমার আম্মু পাশের রুম থেকে এই লাইফটি দেখতেছেন। তো আপুর যে বিষয়টা বলা হয়েছে যে ফ্যামিলি থেকে কোনো প্রেশার দেওয়া হয় নাই, আই গেস আমাদেরকে না দেওয়া হলেও বেটার হইতো, আমরাও হ্যাঁ একটু হ্যাঁ ফ্রি মাইন্ডেড। এটা নিয়ে হ্যাঁ, আপুর ঠিক যদি কিছু বলেছো। মন্তব্য থাকে একটু বলতে পারেন, যে আসলে আমাদের গার্ডিয়ানদের যে বিষয়টা, যে ডাক্তার হতে হবে অথবা ইঞ্জিনিয়ার হতে হবে, এই দুটা না হ্যাঁ হতে হ্যাঁ। পারলে জীবন আসলে spoil। এই হুম। দিকটাকে আপনি কিভাবে দেখেন? এই জিনিসটা আসলে, এটা নিয়ে আসলে যত কথাই বলি, মানে কিছু কিছু মানুষের মাইন্ডসেট হয়তো কখনোই চেঞ্জ হবে না, তারপরে আমরা বলবো পরিবর্তন দরকার আছে, সেজন্য আমরা বলবো সেটা হচ্ছে যে কখনোই কোনো মানে নিজের সন্তানকে প্রেশারাইজ করা উচিত না যে তুমি এটা পড়ো, এটাই পড়তে হবে, তোমাকে এটাই হতে হবে। হয় কি যে বেশি প্রেশারাইজ করলে না একসময় মানে মন থেকে ওই জিনিসটার প্রতি স্পৃহাটা উঠে যায়। হ্যাঁ। ওটা তো একটা কারণ আছে যে সারাক্ষণ বলছে এটা পড়তে হবে, এটা পড়তে হবে, এটা পড়তে হবে, এটাই আহ, এই জিনিসটা ঠিক না আসলে। তো একজন বাচ্চা মানে যে জিনিসটা পছন্দ করে, তো সেটার প্রতি তো তার ভালোবাসা থাকবে বেশি, ডেডিকেশন থাকবে বেশি। সে যদি ওই প্রফেশনে যায় তখন সে কাজটা আরো বেশি সাকসেসফুল, মানে ভালোবাসা যেখানে থাকবে সেখানে তো সাকসেস থাকবে অবশ্যই। সেটাই আমি মানে সবাইকে সাজেস্ট করবো যে আমি আমার আমার কথাই বলি। আমি কখনো, আমি যদি ভবিষ্যতে হয়তো বা মা হব, তখন আমি কখনোই আমার বাচ্চাকে প্রেশারাইজ করবো না যে তোমাকে এটাই হতে হবে। তো সে যেটাই পছন্দ করে হোক, মানে সে যে কোনো প্রফেশন হতে পারে, সেটা মানে অনেক প্রফেশন হলেই হয়। ঠিক আছে। আর পৃথিবীতে কিন্তু কোনো কাজই ছোট না। মানে আমরা যে বলি যে রাস্তাঘাটে ঝাড়ু দিচ্ছে বা ড্রাইভারি করছে, তারা যে মানে কোনো ছোট প্রফেশন, এটা কিন্তু না। আমি একটা মানে গল্প শুনেছিলাম আমার আব্বুর কাছ থেকে, সেটা একটু বলি। তো আব্বু হচ্ছে একবার মানে জাহাজে না কোথায় যেন লঞ্চে একবার হচ্ছে মানে যাচ্ছে। তো সেখানে এক লোক হচ্ছে তার প্রফেশন হচ্ছে মানুষের কান পরিষ্কার করে সে হচ্ছে টাকা নেয়। হ্যাঁ। আর মানে সে এত যত্ন করে কাজটা করতো, মানে তার কিন্তু ইনকামের ওয়ে ছিল ওইটাই, যে মানুষের কান পরিষ্কার করে সে টাকা নেয়। তার ইনকাম কিন্তু খারাপ ছিল না। মানুষ মানে খুব প্লিজড হতো, মানে এত আরাম লাগতো তাকে হচ্ছে, খুশি হয়ে অনেক টাকা পয়সা দিত। আর সেই টাকা দিয়ে সে কিন্তু বাড়ি করেছে, একটা বিল্ডিং করেছে, তো সে তার ছেলেকে বুয়েটে পড়াইছে মানে সেই টাকা দিয়ে। তাদের কোনো কাজ কিন্তু ছোট না। আমি এটাই আর কি আমার মানে যারা ভিউয়ার্স আছেন তাদেরকে বলবো যে প্রত্যেকটা কাজকে সম্মান করা উচিত। ঠিক আছে, সেটা শ্রম হোক বা মেধা হোক, মানে সবার যে মানে শ্রম করার অ্যাবিলিটি থাকবে তা কিন্তু না। যেমন আমি আমার নিজের কথাই বলি। আহ আমি হয়তো এখন এইচএসসি পাস, আমি তো অনার্স পাস করি নাই, তাই না? এখন আমার ভাগ্যে হয়তো একটা দারোয়ানের চাকরি জুটবে, কিন্তু আমার কিন্তু সেই কাজটা করার যোগ্যতা নাই। আমি যে দারোয়ানের চাকরিটাকে খারাপ বলবো, আমার কিন্তু সেই যোগ্যতা নাই। আমি একটা দারোয়ান হয়ে মানে দেখাবো, এতক্ষণ ধরে ওই জায়গাটায় বসে থাকবো গেটের সামনে, কে আসছে না আসছে সেটা তদারকি করবো, আমার কিন্তু সেই যোগ্যতাটা নাই, আমার ধৈর্য নাই, আমার ফিজিক্যাল অ্যাবিলিটি নাই। কাজে আমি সেই প্রফেশনটাকে সম্মান সম্মান করি। মানে এভাবেই আসলে সবার ভাবা উচিত যে কোনো কাজে আসলে ছোট না। ওটাই আমি জি আপু। সবাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। জি, অনেকে হচ্ছে দেখলাম কমেন্টে নিজেদের আব্বু আম্মু যারা আছে ওগুলা তোরা হচ্ছে মেনশন দিচ্ছে। আমি জানি সবাই মনে হয় আমার মতো প্রেশারাইজ ফিল করতেছে। তো আপুর কথা শুনে অনেকই হচ্ছে ভালো লাগলো যে একটা সময় হয়তোবা আমাদের সোসাইটির যে চিন্তা ভাবনা গুলো আছে, যেগুলা অনেক আগে থেকে আমরা চিন্তা করে আসছি বা আমাদের বাবা মারা চিন্তা করে আসছে, সেগুলো হয়তোবা চেঞ্জ হবে ইনশাল্লাহ। আমাদের সাথে যারা এখন পর্যন্ত যুক্ত আছেন তাদেরকে বলে দিতেছি আপনারা লাইভটিকে সরাসরি শেয়ার করে দিতে পারেন। এতে করে যা হবে, আপনি এবং আপনার ফ্রেন্ডরা মিলে আমাদের আজকের লাইভ অনুষ্ঠানটি সরাসরি দেখতে পাবেন। এবং হচ্ছে আমাদের সাথে যারা ইতিমধ্যে যুক্ত আছেন তাদেরকে বলে দিতে চাই, আপনারা দেখছেন ত্রিমাত্রিক রসিকতা প্রেজেন্স লাইভ ফ্রম লাইভ ফর হিউম্যানিটি। এবং এই শোটি আমাদের ইভেন্ট নিয়ে, যে ইভেন্টের কথা বারবার বলছি সেই ইভেন্ট নিয়ে একটু কথা বলে নিতে চাই। আর সেটা হচ্ছে পবিত্র মাহে রমজান উপলক্ষে 17 রোজা থেকে একদম ঈদ পর্যন্ত আমরা ত্রিমাত্রিক রসিকতার যারা প্যানেলে আছি তারা ডিসাইড করেছি যে ইফতার থেকে শুরু করে ঈদ সামগ্রী বিতরণ করব। এবং সেজন্য আমরা কিন্তু ডোনেশন কালেক্ট করছি। আমাদের অর্গানাইজেশনের যারা লাইভটিতে যুক্ত আছেন বা লাইভটি দেখছেন তাদেরকে বলবো আমাদের যে বিকাশ এবং নগদ নাম্বার গুলো আছে সেগুলো একটু কমেন্ট বক্সে লিখে দিলে ভালো হতো। যারা ডোনেট করতে চান তারা কিন্তু এই নাম্বার গুলোতে ডোনেট করতে পারেন। আমি আবারও হচ্ছে নরজের কাছে চলে যাব, যে নরজ, আপনার যদি আপুর কাছে কোনো প্রশ্ন থাকে সেগুলো কিন্তু আপনি আপুকে করতে পারেন।
জি আপু, আমাদের সবারই হচ্ছে আমাদের যে প্যাশন গুলা থাকে, প্যাশন গুলোর জন্য একটা নির্দিষ্ট কারণ থাকে। তো আপু, আপনার কি কারণ হচ্ছে আপনি এই গানের প্যাশনের প্রতি অনুসরণ করতে সিদ্ধান্ত নিয়েছেন? আসলে মানে আমি তো আগেই বললাম যে আমার আসলে এটা খুব বেশি প্যাশনের জায়গা না, এটা আমার শখ থেকে। আমার গান শুনতে ভালো লাগে, গান করার চেয়ে গান শুনতে আমার বেশি ভালো লাগে। তো আমি যখন খুব স্ট্রেস ফিল করি তখন আমি গান শুনি, যখন আমি খুব হ্যাপি ফিল করি তখনও আমি গান শুনি। আর সবসময় চেষ্টা করি যে গানের যে লিরিক্সটা সেটার সাথে নিজেকে রিলেট করার জন্য, মানে ওই রিলেট করার একটা অন্যরকম আনন্দ। আর আমার হচ্ছে কি, মানে সাবকন্টিনেন্টাল ক্লাসিক্যাল মিউজিক শুনতে অনেক ভালো লাগে। তো এগুলো হচ্ছে মেনলি রাগ রাগ নির্ভর, মানে গান বাজনা। তো একটা গান শুনলে সেটা কোন রাগের গান সেটা সেটা আইডেন্টিফাই করতেও এক ধরনের মজা আছে। তো এটাই আমার খুব অনেক ভালো লাগে। আমি মানে ঠুমরি, গজল, তারপর খেয়াল, এই ধরনের বা অন্য ফিল্মে যেসব সেমি ক্লাসিক্যাল গান আছে ওগুলো শুনতে মানে আমার বেশি ভালো লাগে মানে অন্য ধরনের গান থেকে। জি। আমাদের সাথে যুক্ত আছেন সাদবান আল সাকিব, তিনি লিখেছেন হাই। আমাদের সাথে যুক্ত আছেন ইসরাত জান হিমা, তিনি বলেছেন আপু অনেক কিউট। আমি বুঝি না ভাই, আজকে থেকে আমি মিনিমাম 10টা 20টার মতো লাইভ করে ফেলছি অলরেডি। তো কোনো লাইভে আসলে আমাকে কিউট বলা হয় না কেন আমি জানি না। আমার বোন অন্যদের এসে কিউট বলে চলে যেতেছে। আই ফিল জেলাস, একটু একটু তো জেলাস ফিল হওয়ার দরকার হয়। একটা লাইভে তো কেউ সুন্দর বলতে পারো, তোমাদের জন্য এত হচ্ছে শার্ট টার্ট পরে আসি, আর তাও আবার হচ্ছে গরমের মধ্যে ব্ল্যাক শার্ট পরে আসছি। ব্ল্যাকে কিন্তু গরমটা একটু বেশি লাগে। তো আচ্ছা তাহলে আমি একদিন, বলে দিই, আমি বলে দিই, হ্যাঁ। হ্যাঁ, ওই তুমি অনেক কিউট, ঠিক আছে, আমি বলে দিলাম, তোর দুঃখটা একটু হলেও জি কমবে। জি, ধন্যবাদ আপু। হচ্ছে আমরা আবারও আপুর কাছে চলে যাব। আবারও আপু সম্পর্কে একটু বলে দিচ্ছে, আপু কিন্তু হচ্ছে মিউজিকের পাশাপাশি ইংলিশ লিটারেচার নিয়ে পড়াশোনা করছে। তো যাদের মিউজিক অ্যান্ড ইংলিশ দুইটাতেই আপুকে কিন্তু আপনারা প্রশ্ন করতে পারেন, এবং হচ্ছে আপুর কথা বলার স্টাইলও নাকি অনেক বেস্ট। তো সেগুলোও হচ্ছে মানুষ কমেন্ট করতেছে। হ্যাঁ, আপু যেহেতু গান করে, আপুর ভয়েসটা আসলেই সুন্দর। আমরা আপুর একটা গান অবশ্যই শুনবো। তার আগে আপুর ব্যাপারে আরো অনেক কিছু জানার আছে। আমরা আপুর কাছে আবারও সরাসরিতে প্রশ্ন করতে যাবো যে আপু মিউজিকটা আসলে কবে থেকে করা হয়? এইটা একদম ছোটবেলা থেকে, 4 বছর বয়স থেকে আমার আম্মুর কাছে আমার গান শেখার হাতে খড়ি। আম্মু গান করতো, আমি পাশে বসে থাকতাম। তারপর আম্মুর হাত ধরেই মানে হারমোনিয়াম বাজানো শেখা শুরু। আম্মু আমাকে মানে সারগাম গুলো পর্যন্ত আমাকে দেখিয়ে দিয়েছে, এরপর থেকে আমি নিজে নিজেই গান তুলতে পারি। মানে দু একটা সারগাম দেখিয়ে দিয়েছে, একটা গান তুলে দিয়েছে হারমোনিয়ামে, আর বেশি মানে এরপর থেকে আমি নিজেই হারমোনিয়ামে গান তুলতে পারি। আমার আম্মুর কাছ থেকে মূলত শুরু। আমার আম্মু কিন্তু বাংলাদেশ বেতারের এনলিস্টেড আর্টিস্ট, নজরুল। জি, ধন্যবাদ আপু। আমরা জানি যে আপুর পাশাপাশি আমাদের যে আন্টি, উনিও কিন্তু গান করে। অবশ্যই কোনোদিন সুযোগ হলে আমরা আপু এবং হচ্ছে আন্টিকে একসাথে কোনো একটা লাইভ অনুষ্ঠানে আসার চেষ্টা করবো, এবং অবশ্যই দুজনের একটা হচ্ছে কোলাবোরেশনের মাধ্যমে একটা গান শুনবো। তার আগে আমাদের সাথে যুক্ত হয়েছেন সাব্বির রহমান, তিনি লিখেছেন হাই। হ্যালো সাব্বির রহমান। আমাদের সাথে আরো যুক্ত আছেন এফ ডি আহমেদ, তিনি লিখেছেন ইসমাইল ভাইকে। আচ্ছা ভাই, বলার পরে বললে তো হলো না, বলার আগে যদি বলতেন কিউট, আমি মেনে নিতাম। এখন আর হচ্ছে পাম দেওয়ার দরকার নেই। তো আমরা আপুর কাছে আবারও একটা কোশ্চেন করবো যে আপু এখন পর্যন্ত আসলে কয়টা ইনস্ট্রুমেন্ট শেখা হয়েছে, বা কি কি শিক্ষার ইচ্ছা আছে? হ্যাঁ, শেখার ইচ্ছা আছে। আমি জাস্ট শুধু এখন হারমোনিয়ামটাই বাজাতে পারি, অন্য কোনো ইনস্ট্রুমেন্ট আমি বাজাতে পারি না। কিন্তু আমার গিটার শেখার অনেক ইচ্ছা, আমি গিটার একটা কিনেও রাখছি। তো সামনে প্যান্ডেমিক চলে গেলে এখন আসলে বাসায় মানুষজন এলাও করা খুবই একটা মানে উচিত না। তো এই জন্য আর কি এখন শেখা হচ্ছে না। তো প্যান্ডেমিকটা চলে যাক, কেটে যাক, তারপর হচ্ছে শুরু করবো ইনশাআল্লাহ গিটার শেখা। ইনশাআল্লাহ আপু। আর গিটার তারপরে শেখা হলো আরেকটা জিনিস, আমরা। হ্যাঁ জি হ্যাঁ, আমার মানে হ্যাঁ। ম্যান্ডোলিন শেখারও খুব ইচ্ছা আছে। যদি আমি গিটারটা শিখতে পারি হয়তোবা কখনো ম্যান্ডোলিনও ট্রাই করে দেখবো। জি আপু, আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আশা করি আপনি সবগুলো ইনস্ট্রুমেন্টই ভালো শিখতে পারবেন। আপুর কাছে আমাদের দর্শকের একটি প্রশ্ন হচ্ছে, আপু আপনি কেমন গান আসলে পছন্দ করেন? ওই যে একটু আগে বললাম না যে আমি মানে সাবকন্টিনেন্টাল ক্লাসিক্যাল, সেমি ক্লাসিক্যাল, এগুলো যে গজল, ঠুমরি, খেয়াল, ধ্রুপদ না, ধ্রুপদটা অত ভালো লাগে না। আর ফিল্মি যেসব একটু সেমি ক্লাসিক্যাল রাগ ভিত্তিক গান যেগুলো, সেগুলো হচ্ছে আমার মানে চয়েসের প্রথমে। এছাড়া আমি লাইট মিউজিক যে শুনি না একেবারে তা না, লাইট মিউজিকও শুনি। তো এগুলোই আসলে আমার মানে পছন্দের তালিকায় আছে।
জি আপু, আপনার কাছে আরেকটি প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে যে ইংলিশে যদি টিচিং প্রফেশনে মানে হচ্ছে আসার দরকার পড়ে, বা টিচিং প্রফেশনটা আপনার কিরকম লাগে? টিচিং প্রফেশন, আচ্ছা এটা নিয়ে একটা কথা বলি। আমার মানে একটা সময় ইচ্ছা ছিল যে আমি টিচার হব। হ্যাঁ, যে হয় কলেজের টিচার হব বা ভার্সিটির প্রফেসর হব, এরকম একটা ইচ্ছা ছিল। কিন্তু পরে যখন ভার্সিটিতে উঠলাম, তখন দেখলাম যে আসলে টিচাররা কিন্তু অনেক কষ্ট করে। হ্যাঁ, তারা যে একটা মানে স্টাডি ম্যাটেরিয়ালস গুলো যে তারা রেডি করে আনে, যে জিনিসটার উপর লেকচার দেয়, ওটার জন্য অনেক খাটতে হয়, অনেক স্টাডি করতে হয়। স্টুডেন্টরা অনেক ধরনের প্রশ্ন করে, মানে সেই ধরনের প্রশ্নের উত্তর দেওয়ার ক্যাপাবিলিটি থাকতে হয়। আমার মনে হয় আমার সেটা নাই। এই জন্য আমি খুব মানে এই চিন্তা ভাবনাটা বাদ দিয়েছি যে আমি টিচার হতে হয়তো বা পারবো না। কারণ আমি মানে মনে করি যে আসলে টিচার হওয়ার জন্য অনেক বেশি প্রিপারেশনের দরকার, অনেক সুন্দর করে কথা বলার দরকার। আমি আসলে গুছিয়ে কথা বলতে পারি না তেমন একটা। তো সেই জন্যই আসলে, হ্যাঁ, আমি টিচিং প্রফেশন থেকে অনেক ভালো নজরেই দেখি। অনেক অনেক ভালো লাগে যারা টিচিং প্রফেশনে আছেন, তাদের প্রতি আমার অনেক অনেক মানে সম্মান, শ্রদ্ধা। জি আপু, আমরা হচ্ছে আরেকটা আপনার কাছে প্রশ্ন শুনে দিতে চাই। আমাদের ইসরাত জাহান হিমা উনি বলেছে যে আপুর ফেভারিট গান আসলে কোনটা, কোন স্পেসিফিক গান কি অনেক বেশি পছন্দ হয় কিনা? ফেভারিট গান আসলে একটা বলা খুব মুশকিল, মানে এত গান ফেভারিট আমার। আমি তাহলে তার চেয়ে বরং আমি ফেভারিট আর্টিস্টদের নাম বলি, হ্যাঁ, যে যাদের গান আমার জি ভালো লাগে। আমার সবচেয়ে ভালো লাগে লতা মঙ্গেশকরের গান, আশা ভোসলের গান, বাংলাদেশের রুনা লায়লার গান। তারপর বাংলাদেশের আর্টিস্ট, এখনকার আর্টিস্টদের মধ্যে যেমন ইউসুফ আহমেদ খানের গান আমার ভালো লাগে। আর ইন্ডিয়ান অন্যান্য আর্টিস্টদের মধ্যে আমার কাছে কৌশিকী চক্রবর্তীর গান ভালো লাগে, শ্রেয়া ঘোষালের গান ভালো লাগে, মোহাম্মদ রফির গান ভালো লাগে। আর পাকিস্তানি আর্টিস্টদের মধ্যে আমার কাছে কাওয়ালি, যে গায় ওই সাবরি ব্রাদার্স নামে একটা টিম আছে, ওদের গান হচ্ছে ভালো লাগে। তারপর গজল ভালো লাগে উস্তাদ মেহেদী হাসানের, পাকিস্তানি শিল্পী। আর ইন্ডিয়ান আর্টিস্টের মধ্যে গজল ভালো লাগে হচ্ছে উস্তাদ গুলাম আলী খান। আর তাছাড়া উম, খেয়ালের প্রিয় শিল্পী আমার কাছে মানে উস্তাদ বাড়ি গুলাম আলী খান। ওনার মানে গায়কিটা আমার খুবই পছন্দ। তো এরকম এনারা হচ্ছেন আমার মানে টপ ফেভারিট। ওনাদের গান শুনতে আমার খুব ভালো লাগে। এছাড়া অন্যান্য আর্টিস্টদের গানও আমি শুনি। এখনকার ইন্ডিয়ান কিছু আর্টিস্ট আছেন, তাদের গানও শুনি, ভালো। জি। আমরা সরাসরি আবার নওরোজের কাছে চলে যাব। নওরোজ, আপনি আপনার প্রশ্নগুলো আবারও করতে পারেন আপুর কাছে, এবং কয়েকটি কমেন্ট পড়ে শোনাতে পারেন, এবং আমাদের সাথে যে এত কাজ করা হচ্ছে এবং আমাদের ইভেন্ট সম্পর্কে আপনি কিন্তু কিছু কথা বলতে পারেন। জি, আমি সরাসরি এখন আপুর কাছে চলে যাব। এবং আপুর সবারই একটা হচ্ছে এটা টার্গেট থাকে যে হচ্ছে আমি জীবনে পরবর্তীতে কি করব। তো আপনার জীবনে পরবর্তী সময় কি করার পরিকল্পনা আছে? আপাতত আমার বিসিএস ক্যাডার হওয়ার ইচ্ছা আছে, যে একটা সরকারি চাকরি যদি করতে পারি, আমার ইচ্ছা আছে। বিসিএস জব, মানে বিসিএস, জানি না কি হবে কপালে। আমার ফার্স্ট চয়েস এইটা, বিসিএস দেওয়া। তার মানে হচ্ছে আপুর হচ্ছে দেশে সরকারি চাকরি করে দেশের মানে মঙ্গল কামনা করা, দেশের কাজ করার অনেক শখ ইচ্ছা রয়েছে। হ্যাঁ, হ্যাঁ, দেশের জন্য কাজ করা, এটা আসলে অনেক বড় একটা সুযোগ। যদি বিসিএস যারা দেয় ক্যাডেট, তাদের হচ্ছে দেশের জন্য মানে সেবা করার একটা বড় সুযোগ থাকে, এটি আমার ইচ্ছা। আপুর কাছে আবারও কমেন্ট সেকশন থেকে একটি কোশ্চেন উঠে আসছে যে যারা গান গাইতে আসলে পছন্দ করে, তাদের জন্য কি কোনো টিপস দেওয়া যায় কিনা? টিপস আমি আসলে কি দিব আমি জানি না, কারণ আমি নিজে খুবই ফাঁকিবাজ। আমি মানে একদমই রেওয়াজ করি না। এটা সত্যি কথা। আমি মাঝে মাঝে শখের বসে মানে দুমদাম গান দিয়ে ফেলি, ফেসবুকে একটু মানে লাইক কমেন্ট পাওয়ার আসে একটু দিই। কিন্তু আমি আসলে একেবারে রেওয়াজ শিল্পী না, কাজে আমার কাছ থেকে মানে খুব ভালো টিপস কি আশা করবেন আমি জানি না। কিন্তু তারপরে আমি বলবো যে যারা হয়তো গানে উন্নতি করতে চান বা গানটাকে প্রফেশন হিসেবে নিতে চান বা গানে প্যাশনেট আছেন, তারা হচ্ছে একটু রেওয়াজ করবেন বেশি করে। আহ স্ট্যান্ডিংটা খুব বেশি দরকার। নিচের দিকে তা নি ধাপা এভাবে স্ট্যান্ডিং, মানে যতক্ষণ শ্বাসটা ধরে রাখা যায়, মানে আকার দিয়ে ইকার দিয়ে ওকার দিয়ে করে এইভাবে হচ্ছে মানে নিচের দিকে স্ট্যান্ডিং এর রেওয়াজটা অনেক জরুরি। তাছাড়া যদি আপনি ক্লাসিক্যাল শিখে থাকেন, আপনি পাল্টা প্র্যাকটিস করতে পারেন। তাছাড়া আহ খেয়াল খেয়ালের
তান প্র্যাকটিস করতে পারেন। যদি হারমোনিয়াম বাজাতে অসুবিধা হয়ে থাকে, বা অনেক সময় দেখা যায় যে বড় বড় লম্বা লম্বা তান করলে, দ্রুত তান করলে হারমোনিয়াম দিয়ে করা যায় না, সেক্ষেত্রে আপনি তানপুরাটা ব্যাকগ্রাউন্ডে ছেড়ে তারপর করতে পারেন। আজকাল আবার ওই মানে এখন তো তানপুরা ডিজিটাল হয়ে গেছে, মানে ইউটিউবে তানপুরা পাওয়া যায়, তারপর তবলাও পাওয়া যায়, বিভিন্ন মানে ট্র্যাক থাকে তবলার, ওগুলা ওগুলা চালায়, ওগুলো আপনার প্র্যাকটিসে অনেক হেল্প করবে। তো এটাই থাকবে আমার টিপস। আমি নিজে রেওয়াজ করি না, প্র্যাকটিস করি না, কিন্তু আমার জ্ঞান দিতে কিন্তু খুব ভালো লাগে, ওইটাই দিলাম। সব সবার ক্ষেত্রে এটা আসলে আপু। আর একটা কোশ্চেন মনের মধ্যে হচ্ছে অনেকক্ষণ ধরে উঠছে যে গান গাওয়ার ক্ষেত্রে বা শেখার ক্ষেত্রে আমাদের পার্সোনাল ভয়েসটা কি কোনো ম্যাটার করে, নাকি শিখলে সবাই আসলে একটা ভালো পর্যায়ে গান গাইতে পারবে এরকম? এটা একটা মানে খুবই বিতর্কিত প্রশ্ন, কিন্তু তারপরে আমি আমার মতামতটা বলি যে গান আসলে যার ভয়েস আছে তারই গাওয়া উচিত। কারণ একটা ভুল পথে যদি কেউ আগায়, হ্যাঁ, এখন ধরেন একটা মানুষের সুরই লাগছে না, সুরের সেন্স নাই, সে যদি বেসুরে রেওয়াজ করে তার তো গলা নষ্ট হয়ে যাবে, তাই না? কাজে আমি মানে জি। যার দুই সাইডে প্রতিভা আছে তাকে সেটাই করতে বলবো। যার গান গাওয়ার ভয়েস নেই তার কোনো দরকার নেই জোরাজুরি করে গান করার, বরং সে তার অন্য দিকগুলাকে প্র্যাকটিস করে করুক। সে তার যদি ছবি আঁকার প্রতিভা থাকে সে ছবি আঁকুক, যার নাচের প্রতিভা আছে সে নাচ করুক, কিন্তু কোনো কিছু আসলে জোর করে করা ঠিক না। ও যদি এমন হতে পারে যে আপনার গান অনেক পছন্দ, মিউজিক অনেক পছন্দ, আপনি গান না করেন, আপনি একটা ইনস্ট্রুমেন্ট শিখতে পারেন, কিন্তু গান করার জন্য আসলে একটা মানে সুরেলা ভোকালের খুব দরকার, মিউজিক সেন্সের খুব দরকার, যে সুরটা ঠিকভাবে লাগছে কিনা। তো এটাই বলবো আমি। জি, ধন্যবাদ আপু। আমাদের সাথে ইতিমধ্যে যারা যুক্ত হয়েছেন তাদেরকে আবারও বলতে চাই, আপনারা দেখছেন ত্রিমাত্রিক রসিকতা প্রেজেন্স লাইফ ফর হিউম্যানিটি। আমাদের হেলথ দ্য প্রফেশনাল 2.0 ইভেন্টটিকে কেন্দ্র করে কিন্তু আমরা 20 পর্বের ধারাবাহিক যে লাইভ করছি, সেই লাইভের দ্বিতীয় পর্ব আজকে আমাদের সাথে যুক্ত আছেন। আমাদের দ্বিতীয় পর্বের গেস্ট তিনি হচ্ছেন ফারাহ আপু। আমরা আপুর পার্সোনাল লাইফ সম্পর্কে যেরকম জানবো, এই লাইফটি জুড়ে কিন্তু আমাদের অর্গানাইজেশনের বিভিন্ন কাজ এবং আমাদের ইভেন্ট সম্পর্কেও জানবো। যারা এখন পর্যন্ত লাইভটিকে শেয়ার করেননি তারা কিন্তু লাইভটিকে শেয়ার করে দিবেন। এবং হচ্ছে আমাদের সাথে এখন পর্যন্ত যুক্ত আছেন নরেন সূচনা, আমাদের সাথে আরো অনেকেই যারা যুক্ত আছেন তাদেরকে বলবো আপনারা লাইভটিকে অবশ্যই শেয়ার করে দিবেন। এবং হচ্ছে আমি আমাদের ইভেন্ট সম্পর্কে আরেকটু বলি। পবিত্র মাহে রমজান উপলক্ষে যে আমরা ইভেন্টটি করছি, সেই ইভেন্টটি কিন্তু আপনারা চাইলে দেশের যে কোনো প্রান্ত থেকে ব্যাংক, নগদ অথবা বিকাশের মাধ্যমে আমাদের কাছে ডোনেশন পৌঁছে দিতে পারেন। এবং হচ্ছে আপনারা যারা আমাদের সাথে কাজ করতে চান, আমরা কিন্তু ক্যাম্পাস অ্যাম্বাসিডর নতুন করে হচ্ছে রিক্রুট করছি, তারা কিন্তু আমাদের ক্যাম্পাস অ্যাম্বাসিডর ফর্মটি ফিল আপ করে নিতে পারেন। আমাদের পেজ এবং হচ্ছে ইভেন্ট পেজ দুটি থেকেই আমরা এই লাইভটিকে সরাসরি সম্প্রচারণ করছি। এবং হচ্ছে যারা আপুর কাছে যে কোনো প্রশ্ন, যে কোনো গান সম্পর্কিত অথবা আপুর পার্সোনাল লাইফ অথবা আপু যে বিষয়ে পড়াশোনা করছেন সেই বিষয় সম্পর্কিত যে কোনো প্রশ্ন থাকলে আপনারা কিন্তু কমেন্ট বক্সে করতে পারেন। এবং অবশ্যই লাইভটিকে শেয়ার করবেন, এবং চাইলে আপনারা আপনাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে দিতে পারেন। এতে করে হচ্ছে লাইভে অনেক মানুষ একসাথে থাকবে এবং আমাদের আপুর কথাগুলো শুনবে। এতে করে হচ্ছে আপনারা আমাদের আজকের এই লাইভ আড্ডা থেকে কিছু না কিছু শিখে যেতে পারবেন। এবং আপু তো অবশ্যই আমাদের জন্য একটি গান করবেন, তো আপুর গানও আপনারা শুনতে পারবেন। আমরা আবারও চলে যাব নরওয়ের কাছে, যে নরওয়ে আপনি আপনার কার্যক্রম আবারও শুরু করতে পারেন। আপুর কাছে আব্বুর কাছে আবার চলে যাচ্ছি, কারণ আপুকে নিয়ে হচ্ছে আমার একটা কিউরিওসিটি আছে, একটা কিউরিওসিটি জেগেছে যে আপু যেহেতু হচ্ছে দেশের সেবা করতে চান, সেক্ষেত্রে আপুকে যদি একবার প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ দেওয়া যেত, সেক্ষেত্রে আপু দেশে কি কি পরিবর্তন করতেন? প্রধানমন্ত্রী, যে আপনাকে যদি একবার সুযোগ দেওয়া হতো তাহলে আপনার দেশে কি কি পরিবর্তন আনতেন? আমি চেষ্টা করতাম যে বিভিন্ন সেক্টরে যেসব দুর্নীতি হয় সেটা মানে সেটা করতে, কিন্তু একদিনে এটা আসলে সম্ভব না। দুর্নীতি এমন একটা জিনিস, কোনো কিছু আসলে একদিনে কিউর করা সম্ভব না, অনেক প্রিপারেশন লাগে। তো আহ একদিনের জন্য প্রধানমন্ত্রী করা গেলে উম আসলে এটা খুব ডিফিকাল্ট কোশ্চেন, একদিনে আসলে কোনো কিছু করা যায় না। আমি আপুকে একটু হেল্প করতে পারি যে একদিনে হ্যাঁ, প্রধানমন্ত্রী করা হলে আমি প্রথম যেটা করতাম সেটা হচ্ছে আমি বলতাম যে আমার পরে আর কোনো প্রধানমন্ত্রী আসবে না, আমি সারা জীবন প্রধানমন্ত্রী হবো, এরকম একটা রুল বের করে নিতাম। একদিনে তারপরে যেগুলো করতে আচ্ছা। তো আচ্ছা, যাই হোক, আমরা আবারও হচ্ছে কমেন্ট সেকশন থেকে একটু ঘুরে আসি। আমাদের সাথে যুক্ত আছেন সাদিয়া আপু, আমাদের সাথে যুক্ত আছেন ইসরাত জাহান হিমা, যুক্ত আছেন নওরিন সুজনা, আমাদের সাথে যুক্ত আছেন এমডি স্বাধীন।
আম, আপনার ক্রাশ কেন লাইভে আসে না, আপনার ক্রাশ কি একটু নামটা মেনশন করে দিলে আমরা কোনোদিন হয়তো বা আপনার ক্রাশকেও আমাদের লাইভ অনুষ্ঠানে নিয়ে আসবো। আপাতত আমাদের যিনি আপা আছেন তার গান শোনার জন্য আপনি লাইভটি দেখতে থাকুন এবং চাইলে শেয়ার করে দিতে পারেন, এতে করে আপনার ফ্রেন্ড লাইভটিকে দেখতে পারবে। আমরা আপুর কাছে আবারও চলে যাব। অনেকগুলা হচ্ছে সিঙ্গারের নাম বলা হয়েছিল যে এদের এদের গান শোনা হয়, এদেরকে গুরু মানা হয়, উস্তাদ মানা হয়। আসলে আমরা যারা গান শিখতে চাই তারা কি যে কোনো একটি সেক্টরে গান শিখতে হবে এরকম কোনো আহ, নিষেধাজ্ঞা আছে কিনা, বা আমরা চাইলে অনেকগুলো সেক্টর একসাথে শিখতে পারবো কিনা, সেটা নিয়ে যদি কিছু কথা বলতেন। এটা আসলে দৃষ্টিভঙ্গির উপর ডিপেন্ড করে, ঠিক আছে? মানে দৃষ্টিভঙ্গি প্লাস মানুষের মানে নেওয়ার ক্ষমতা। এখন সবার অবভিয়াসলি মানে সবার ধারণ ক্ষমতা এক হবে না হয়তো। মানে একটা মানুষ হয়তো ক্লাসিক্যাল শিখছে প্লাস ওয়েস্টার্ন শিখছে, সে নিতে পারছে। তার মানে গুরু তাকে যে শিক্ষাগুলো দিচ্ছে সেগুলো তার ব্রেইনে ট্রান্সমিট হচ্ছে সুন্দরভাবে, কিন্তু সেটা আমার নাও থাকতে পারে। কারণ সবার ক্যাপাবিলিটি একরকম না, এটা আসলে পার্সন ওয়াইজ ডিপেন্ড করে। সে যদি মনে করে যে সে পারবে, সে অবশ্যই শিখতে পারবে, অসুবিধা নেই তো। আমার কাছে মনে হয়। জি আপু, ধন্যবাদ। আবারও আমি নরজের কাছে চলে যাব। নরজ হচ্ছে আমাদের যে মিডিয়ান প্রমোশন ডিপার্টমেন্ট আছে সেই ডিপার্টমেন্টের সার্ভের, এবং আমাদের সাথে অনেকদিন ধরে কাজ করছে। আমি তাকে রিকোয়েস্ট করবো আমাদের কাজগুলোর একটু সংক্ষিপ্ত বর্ণনা যদি সে দেয়। যেহেতু হচ্ছে শ্রীমতী রসিকতা হচ্ছে মানুষকে সাহায্য করতে, মানুষকে তার প্রতিভা উপস্থাপন করতে সাহায্য করছে। এটা হচ্ছে শ্রীমতী রসিকতা তাদের অনেকগুলো ইভেন্ট লঞ্চ করেছে, যেসব ইভেন্টের মধ্যে শ্রীমতী রসিকতা যারা তাদের ট্যালেন্ট রয়েছে কিন্তু তারা হচ্ছে সেগুলো কাউকে দেখাতে পারছে না, তাদের একটা সুযোগ তৈরি করে দিচ্ছে। এবং এই মাহে রমজানের উপলক্ষে চিঙ্গুরের সাথে একটি মহৎ একটি মানে অপরচুনিটি নিয়েছেন যে হচ্ছে আমরা আমাদের যারা হচ্ছে ইফতার খেতে পারছে না তাদেরকে হচ্ছে আমরা একটা ইফতার করার একটা সুযোগ করে দিচ্ছি। এই জন্য হচ্ছে আমাদের দর্শক যারা আছে তাদেরকে আমি আহ্বান জানাচ্ছি, আমাদের বিকাশ নাম্বারটা কমেন্ট সেকশনে দিয়ে দিন। আমরা কমেন্ট সেকশনে দিয়ে দিন, দেন হচ্ছে আপনারা যদি ডোনেশন করতে ইচ্ছুক হন তাহলে হচ্ছে আপনারা ডোনেশন করতে পারেন। জি ধন্যবাদ। যারা আবারও আমাদের live দেখছেন তাদেরকে বলে দিতে যে লাইভটিকে অবশ্যই শেয়ার করে দিবেন, এতে করে আপনার এবং আপনার ফ্রেন্ডরা কিন্তু লাইভটিকে দেখতে পাবে এবং আমাদের যে উদ্দেশ্য সেটি কিন্তু আসলে সফল হবে। আপনাদের ছাড়া এই লাইভ গুলো কিন্তু আসলে করা তেমন পর্যায়ে সম্ভব না। অবশ্যই আমরা আপনার কাছে একটি গান শুনবো। অনেকেই হচ্ছে কমেন্ট সেকশনে এবং পার্সোনালি পোস্ট করেও বলা হচ্ছে যে আপনার মুখে একটা গান শুনতে চাই। হ্যাঁ, অবশ্যই আমরা গান শুনবো। আমাদের সাথে এতক্ষণ যুক্ত হয়েছেন অর্ণা আলিফ, তিনি লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাদের সাথে আমাদের আজকের এই দ্বিতীয় পর্বের গেস্ট হিসাবে আছেন ফারা আপু। আপুর কাছে আবারও আমরা চলে যাব। যে আপু, আপনি যদি ছোট্টখাট্ট একটা গান আসলে শোনাতেন, সবাই হচ্ছে অনেক 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 রিকোয়েস্ট করতেছে। তো আর দেরি করলে হয়তো বা লাইভের পরে আমার উপর একটা ঝড় যাবে, আমি কেন আপুকে বললাম না, কেন শেষে বললাম। সেক্ষেত্রে আপনি যদি একটি গান করে সবাইকে শোনাতেন। আচ্ছা, আমি তাহলে একটা ঠুমরি শোনাই, শ্রদ্ধেয় বেগম আক্তারের গাওয়া। আচ্ছা। ইয়া বলো অভিমান, ইয়া হলো অভিমান, মধুরাতি বয়ে যায় পিয়া হলো অভিমান, মধুরাতি বয়ে যায় পিয়া হলো। কেন আখিরি ছলো ছলো আয়, কেন আখিরি ছলো ছলো ওগো কথা কিছু বলো। দূরে থাকার কি গো সাজে, মায়া ভরা জোছনায়, মায়া ভরা জোছনায় পিয়া
হলো অভিমান, মধুরাতে ভুল যায়, পিয়া ভোলো, পিয়া ভোলো, পিয়া ভোলো। আসলে অনেক দিন পরে মনে হচ্ছিল যে 90-এর দশকে ফিরে যাওয়া হয়েছে, বা এরকম গান আমরা সচরাচর কিন্তু সবাই শুনি না। ইতিমধ্যে অনেক কমেন্টে কিন্তু অনেকেই অনেক কিছু লিখে ফেলেছেন। আমাদের আবরার লিখেছেন টেক লাইভ, আমাদের সাথে যুক্ত হয়েছেন আরিশা রহমান, আমাদের সাথে যুক্ত হয়েছেন সাজিদ কামাল, তিনি লিখেছেন খুব সুন্দর হয়েছে, এবং আপনার নাম মেনশন করেছেন। তো যারা লাইভটি দেখছেন তাদেরকে আবারও বলে দিতে চাই, আপনারা কিন্তু লাইভটিকে চাইলে শেয়ার করে দিতে পারেন। আমরা লাইভের একদম শেষের দিকে চলে আসছি প্রায়, আমরা আপু সম্পর্কে আরো কিছু কথা শুনবো এবং জানবো। আমি আবারও আমাদের ঈদ সম্পর্কিত কিছু কথা আপনাদের জানিয়ে দিতে চাই। ত্রিমাত্রিক রসিকতা পবিত্র মাহে রমজান উপলক্ষে হিয়োদ্দাপুর সিভিল স্মাইলস 2.0 নামের একটি ইভেন্ট আসলে আয়োজন করছে। সেই ইভেন্টে আমাদের ডোনেশন কালেক্ট করার জন্য আমরা ধারাবাহিক পর্বে 20টি লাইভ করার চিন্তা ভাবনা করছি, এবং আমাদের এই লাইফের যে টাইটেল দেওয়া হচ্ছে সেটি হচ্ছে লাইফ ফর হিউম্যানিটি। আমরা আমাদের বিকাশ এবং নগদ নাম্বারটা আপনাদের জন্য একটু বলে দিতে চাই। আপনারা আমাদেরকে যে কোনো পর্যায়ে অর্থ দিতে চাইলে আমাদেরকে বিকাশ অথবা নগদ করতে পারেন 013042238883 নাম্বারে। আমি একটু রিপিট করছি, 013042238883 নাম্বারে। আমাদের সাথে দ্বিতীয় পর্বের গেস্ট হিসেবে আছেন আমাদের ফারাপু। আমি আপুর কাছে যাওয়ার আগে আবার একটু নওরোজের কাছে চলে যাব, যে নওরোজ, আপনি আপুর কাছে যে কোনো প্রশ্ন করতে পারেন। আপুর কাছে কোশ্চেন করার মতো তো আমার আপাতত ভাষা খুঁজে পাচ্ছি না, কিন্তু আপুর কাছে একটি জিনিস আমার জানা রয়েছে যে আমাদের দেশে হচ্ছে অনেকে, আপনি যেহেতু ইংলিশ সেকশনে রয়েছেন, আমাদের দেশে অনেকে রয়েছে যে ইংলিশে দুর্বল। তাদেরকে আপনি মানে কি ধরনের টিপস দিতে পারেন তাদের ইংলিশটাকে উন্নত করার জন্য? আচ্ছা, আরেকবার প্রশ্নটা করেন, আমি বুঝি নাই প্রশ্নটা, আরেকবার করেন। বলছি কি যাচ্ছে, আমাদের দেশে অনেক রয়েছেন যারা হচ্ছে ইংলিশে দুর্বল বা হচ্ছে ইংলিশে ও আচ্ছা তেমনটা আচ্ছা পারদর্শী না। আপনি যেহেতু ইংলিশ ডিপার্টমেন্টে পড়ছেন, সেক্ষেত্রে আপনি তাদেরকে ডেভেলপমেন্টের জন্য কি কি টিপস দিতে পারেন? এটা আসলে প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে, ঠিক আছে। কারণ আমরা বাংলা ভাষায় আমরা পারদর্শী কেন? কারণ আমরা রেগুলার কথা বলি বাংলা ভাষায়, রেগুলার আমরা লিখছি, পড়ছি, এই জন্য হচ্ছে আমরা পারদর্শী। এটা আসলে প্র্যাকটিসের ব্যাপার। আর ইংলিশ যারা দুর্বল আছে তাদের মানে রুলস মুখস্থ করার চেয়ে আমার মনে হয় যে প্র্যাকটিস করাটা বেশি জরুরি। আর তাছাড়া কেউ যদি স্পিকিং স্কিল ডেভেলপ করতে চায়, সেক্ষেত্রে সে ইউটিউব থেকে টেড টক শুনতে পারে বা ইংলিশ মুভি দেখতে পারে। আমি নিজেও খুব একটা ফ্লুয়েন্ট না ইংলিশে, কিন্তু তারপরেও আমি মানে দিচ্ছি, মানে tips দিচ্ছি, সেটা হচ্ছে যে কোনো ফ্রেন্ডের সাথে কনভারসেশন করতে পারে ইংলিশে, ইংলিশ মুভি দেখতে পারে, ম্যাগাজিন পড়তে পারে, বই পড়তে পারে, এভাবেই। আর সবচেয়ে বেশি যেটা জরুরি সেটা হচ্ছে চর্চা, চর্চা করাটা। কারণ যেই জিনিসটা যত বেশি মানে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। তো সেই জন্য আসলে চর্চা করাটা বেশি জরুরি। আর আরেকটা জিনিস, যে ইংলিশ পারি না বলে মানে নিজেকে মানে খুব মানে নিচু ভাবার কোনো কারণ নাই। হ্যাঁ, কারণ ইংলিশ পারতে হলে এমন কোনো কথা নেই, কিন্তু আমাদের দেশের যে পরিস্থিতি সবকিছু আসলে মানে ইংলিশে হচ্ছে। তো সেই জন্য আর কি একটু চাকরির জন্য যতটুকু দরকার সেটুকু তো আমাদের জানতেই হবে। আর আমার মনে হয় যে আমাদের শিক্ষা ব্যবস্থায় একটু মানে ইংলিশটা মানে ইংলিশটা যেভাবে পড়ানো হয় সেই জিনিসটা মনে হয় একটু চেঞ্জ করলে ভালো হয়, যাতে হচ্ছে আমরা রেগুলার মানে করতে পারি, প্র্যাকটিস করতে পারি। এমন ভাবে বইগুলো ওভাবে সাজানো উচিত আমার ঠিক মতো। আহ, জি। আমরা হচ্ছে ইংলিশটাকে এমন ভাবে আসলে ভয় পাই, বা এমন ভাবে নেসেসারি মনে করি যে শিখতেই হবে, না শিখলে হয়তো বা অনেক কিছু পারি না, অনেক কিছু জানি না। এবং অনেকের হচ্ছে উচ্চশিক্ষার জন্য বাইরে যাওয়ার চিন্তা ভাবনা থাকে। আবার আমাদের টিচাররা অনেক আগে থেকে আমাদেরকে বলে যে ভাই হায়ার লেভেলে উঠলে সব বই ইংলিশে পড়তে হবে। তো এই ভয় থেকে কিন্তু আসলে আবার একটা আগ্রহ থাকে এবং একটা ভীতিও থাকে যে শিখতে হবে। সেক্ষেত্রে আমি মনে করি আপু যেটা বললো যে প্র্যাকটিসের বিষয়টা, আপু বারবার বলছিল যে প্র্যাকটিস করতে হবে প্রচুর পরিমাণে। সেক্ষেত্রে আমরা যেটা করি, আমরা প্র্যাকটিস না করে আমরা গ্রামারের বিভিন্ন জিনিস রুলস গুলা মুখস্থ করতে থাকি, অথবা আমরা আসলে কথা বলার ট্রাই করি না। বাস্তব জীবনের ইংলিশ আর বুকিশ ইংলিশটা কিন্তু অনেকটা ডিফারেন্ট। যারা ইংলিশ লিটারেচার নিয়ে পড়ে বা যারা ইংলিশ নিয়ে একটু হচ্ছে ভালো জানে, তারা কিন্তু এই বিষয়টা রিলেট করতে পারে। সো আপুর আরেকটা যে যে জিনিস, কথা।
হ্যাঁ, জি আরেকটা আপু। টিপস আমি দিতে পারি। সেটা হচ্ছে যে ওই যে বললাম না যে রুলস মুখস্থ করার হচ্ছে প্র্যাকটিস করাটা বেশি জরুরি। আপনি ধরেন একটা কেউ যদি একটা এক্সারসাইজ দিয়ে বসে পড়তে বসলো, হ্যাঁ, তো কোথাও আটকে গেলে একটু দেখে নিবে রুলসটা কি আছে, একটু দেখে নিই তো, ওরকম করার মাঝখানে মাঝখানে যদি দেখা যায়, আমার মনে হয় যে তাহলেই এটা ডেভেলপ হবে বেশি। আহ, মানে প্র্যাকটিক্যালি করার সময় যদি একটু দেখে নিই, একবারে মুখস্থ করতে গেলে জিনিসটা ঝামেলা হয়ে যায়, কিন্তু প্র্যাকটিস করার সময় যদি একটু উল্টে উল্টে দেখি যে এই জিনিসটা এরকম আছে, আমার মনে হয় যে সেটা ভালো হয়। আমার মনে হয় দর্শক সহ আমরা যারা লাইভ অনুষ্ঠানটিতে আছি বা দেখছি, তাদের উচিত আপুকে যেমনি হোক জোর করে টিচিং প্রফেশনে আনা, এবং পার্সোনালি আপুর থেকে হচ্ছে ইংলিশ হাতে পায়ে ধরে যেরকম হয় মানে অ্যাট লাস্ট আমাদের যারা আছে আমাদের অর্গানাইজেশন সবাই আপুর কাছে হচ্ছে প্রাইভেট পড়ে ইংলিশটাকে একটু ঝালাই ফালাই করে নিতে হবে। কারণ হচ্ছে আমি ইংলিশ নিয়ে যেরকম ভয় পাই বা সেই যেরকম চর্চা করার বিষয়টা আমার মনে হয় যে করা উচিত, আর সেটা হচ্ছে আপুর সাথে একদম মিলে। আমি মনে করি আমার লাইফে আপুর মতো একটা টিচার আসলে থাকার দরকার, অ্যাটলিস্ট ইংলিশটা প্রুফ মানে মানে প্রপারলি শিখার জন্য। So, আপনাদের সাথে যুক্ত হুম। আছেন, তিনি লিখেছেন মাশাল্লাহ। হ্যাঁ অবশ্যই আপুর কথাগুলো মাশাল্লাহ, এবং আপুর যে সাজেশন হুম। গুলা ছিল আশা করি সবাই যদি একটু কাজে লাগান তাহলে হচ্ছে ইংলিশটা অনেকটা ডেভেলপ হয়ে যাবে। আপনারা আপনাদের ফ্রেন্ডদের সাথে বাস্তব জীবনের কথা বলে ইংলিশে বলার ট্রাই করবেন। এতে হচ্ছে গিয়ে যেটা হবে যে আমরা বুকিশ নলেজ থেকে বেরিয়ে একটু যে আমাদের লোকাল যে ইংলিশটা আছে যেটা ইউরোপ আমেরিকাতে চলে সেটা কিন্তু আমরা একটু চর্চা করতে পারবো। আমরা আবারও নরজের কাছে চলে যাব। নরজ, আমাদের অর্গানাইজেশনের যে কাজগুলো আপনি করছেন, আপনার মিডিয়া প্রমোশন ডিপার্টমেন্ট নিয়ে আপনার যে মেমোরিজ গুলো ক্রিয়েট হচ্ছে, সেই মেমোরিজ থেকে কয়েকটা মেমোরিজ যদি আমাদের সাথে শেয়ার করতেন। বুঝিনি, কোশ্চেনটা আবার একটু বলেন তো ভাইয়া। জি, আমাদের মিডিয়ান প্রমোশনে আপনি যে এতদিন ধরে কাজ করছেন সেখানে অবশ্যই অনেকগুলো মেমোরিজ ক্রিয়েট হয়েছে, সেই মেমোরিজ গুলো থেকে কিছু মেমোরিজ যদি আপনি শেয়ার করতেন। ওই যে আমি আগে একবার বলেছি যে হচ্ছে টিএমজি শিক্ষা হচ্ছে অনেক একটা ফ্রেন্ডলি একটা অর্গানাইজেশন, এবং যেহেতু ফ্রেন্ডলি এদের সাথে কাজ করে হচ্ছে একটা কি বলবো একটা কমিউনিকেশন বিল্ড আপ হয়েছে এদের সাথে হচ্ছে ফ্রি হওয়া যায়। আর আমার ডিপার্টমেন্ট যে মিডিয়া প্রমোশন ডিপার্টমেন্টে রয়েছে আমি, এখানকার অনেক অ্যাক্টিভ অনেক প্যানেল মেম্বার রয়েছে যাদের কারণে হচ্ছে আমাদের অর্গানাইজেশনটি এখনো চালিয়ে আসতে পেরেছি। জি, আমরা আবারও চলে যাব আপুর কাছে। আপু যে গানটি একটু আগে গিয়েছেন সেই গানটি খুবই চমৎকার ছিল এবং খুবই সুন্দর ছিল। আমরা গান নিয়ে আরো কয়েকটা গুটি প্রশ্ন করতে চাই যে আপনাকে এই যে গান গাওয়া হয় সেটা ফ্যামিলি থেকে আসা বা খুব ছোট থেকে রেয়াজ করা, সেটা করার সুযোগ পেয়ে আপনি আসলে এই যে গান গাওয়া, আমরা সবার মুখে শুনি যে গান নাকি হচ্ছে মানুষকে একটা ভিতর থেকে একটা রিলিফ দেয়, সেটা আপনি কি বিলিভ করেন কিনা যে গান বা মিউজিক টাইপ জিনিসগুলো আসলেই মানুষকে রিলিফ দিতে পারে? হ্যাঁ, হ্যাঁ, এটা অবশ্যই আমি মনে করি যে আসলে মানুষকে অনেক রিলিফ দেয় গান জিনিসটা। আর আম, আরেকটা জিনিস আছে যে মিউজিক থেরাপি বলে একটা জিনিস আছে, যে অনেক সময় অনেক হসপিটালে এই জিনিসটা করা হয় যে অনেক ক্যান্সার রোগী বা অন্য ধরনের রোগী, তাদের হয়তো কোনো কিওর প্রসেস পাচ্ছে না, তখন হচ্ছে মিউজিক থেরাপি দিয়ে তাদের হচ্ছে মানে একটু কিওর করার চেষ্টা করা হয়। তাছাড়া আপনি দেখবেন যে সরি, তুমি করে বলি, তুমি দেখবা যে জি বা অন্যরা যারা আপনারা যারা মেডিটেশন করে, তা ওখানে দেখবেন যে মিউজিকের একটা ইসে থাকে, ব্যাকগ্রাউন্ডে মিউজিক থাকে, বা যে নির্দেশনাগুলো দেওয়া হয় মেডিটেশনে, তার ব্যাকগ্রাউন্ডে খুব সুদিং একটা মিউজিক থাকে যাতে মনটা প্রশান্ত হয়, রিলিফ ফিল করে। তো মানে ওই হার্ট প্যাসিফাই করার জন্য। তো সেটাও মিউজিকের একটা ইসে। আর আমি আরেকটা জিনিস বলি, আমি কিছুদিন আগে ইন্টারনেটে একটা জিনিস দেখেছিলাম যে ভারতীয় যে রাগ সঙ্গীত গুলা, বিভিন্ন ধরনের রাগ আছে, এই রাগ গুলা হচ্ছে বিভিন্ন স্বরের সমষ্টি। তো সেই এক একটা রাগ হচ্ছে এক একটা মুড ক্রিয়েট করে, এক এক ধরনের এনভায়রনমেন্ট ক্রিয়েট করে। তো কিছু কিছু রাগ আছে যেগুলো শুনলে হচ্ছে আপনার ওই কি বলে ডায়াবেটিস এর রোগীদের জন্য কিছু গান শোনার সাজেস্ট করা হয়, বা যারা হচ্ছে অ্যাসিডিটিতে ভুগে তাদের জন্য কিছু রাগের গান সাজেস্ট করা হয়, যে অমুক রাগটা শুনলে হচ্ছে ইন্টারনাল একটা উম, ভালো বোধ করে তারা। এই ধরনের আপনি সার্চ দিলে আসলে পাওয়া যাবে যে ওই আহ, লিখে সার্চ দিলেই পাবে। এটাই এটাই বলেছি।
জি আপু, ধন্যবাদ। আমরা লাইভের একদম শেষের দিকে চলে আসছি, কিছুক্ষণ পরেই হয়তো বা আমরা বিদায় নিব। তার আগে আপুর কাছে একটি কথা বলবো যে আমাদের অর্গানাইজেশনের টুকটাক জিনিস তো লাইভের মধ্যে জানা হলো। আমাদের নিয়ে যদি কোনো মন্তব্য থাকে অথবা কোনো সাজেশন যদি আপনার থাকে, সেগুলো অবশ্যই আমাদেরকে বলবেন। হ্যাঁ, অবশ্যই এটা খুবই ভালো একটা উদ্যোগ। এই ধরনের মানে মানব কল্যাণের কাজগুলোর সাথে আমি সবসময় চেষ্টা করি নিজেকে যুক্ত রাখার। তো সবার জন্য শুভকামনা রইলো। জি ধন্যবাদ আপু। আমরা আবারও নরজের কাছে চলে যাব, যে নরজ আমাদের সাথে ইতিমধ্যে আপনি অনেকদিন ধরে আছেন এবং আমাদের পরিকল্পনাগুলো অবশ্যই আপনি জানেন। এখানে কাজ করার এনভায়রনমেন্ট অন্য যে অর্গানাইজেশন আছে সেগুলো থেকে কেন ডিফারেন্ট বলে আপনার মনে হয়, বা আমরা যেটা বলি যে আমরা কিন্তু অন্য অর্গানাইজেশন থেকে অনেকটাই ডিফারেন্ট, সেটা কি আপনি মানেন কিনা, সেটা নিয়ে যদি কিছু কথা বলতেন। হ্যাঁ, এটা আমি মানি যে ক্রিয়াশীল শিক্ষা অন্য সব অর্গানাইজেশন থেকে অনেক আলাদা। যেরকম অন্যান্য অর্গানাইজেশনের কাছ থেকে নোটিস করা যায়, যেরকম কিছু কিছু অর্গানাইজেশন রয়েছে যারা নিজেদের ফেম বা নিজেদের সুনাম বৃদ্ধি করার জন্য নিজেদের কাজগুলো করে থাকে। কিন্তু ক্রিয়াশীল শিক্ষা হচ্ছে এমন একটা অর্গানাইজেশন যেটা মানুষের মানুষের উপকার করার জন্য, মানুষের উন্নতি করার জন্য এবং মানুষকে সেবা করার জন্য, সেবা প্রদানের জন্য ক্রিয়াশীল শিক্ষা কাজ করে থাকে। এভাবে ক্রিয়াশীল শিক্ষা অন্য সব অর্গানাইজেশন থেকে মূলত আলাদা। জি ধন্যবাদ। আমরা লাইভের একদম শেষ পর্যায়ে চলে আচ্ছা, আমি আসছি। একটু অ্যাড করি। মানে উনি যে আহ, কথাটা বলছিলেন আমি একটু অ্যাড করি যে মানুষ মানুষের জন্য সেবা, সবাই মানে মানুষ একজন আরেকজনকে সেবা করবে, এটা তো স্বাভাবিক। তো আমার যেটা কথা হচ্ছে, আসলে আমাদের যে মানব সভ্যতা, এটা তো আসলে একদিনে গড়ে ওঠে না, অনেক কোটি কোটি বছর লেগেছে এই সভ্যতাটা গড়ে উঠতে। তো এটার পিছনে আসলে কি ছিল? এটার পিছনে ছিল হচ্ছে একে অপরকে সাহায্য করার প্রবণতা। মানুষ একসাথে হয়ে একসাথে ভালোবাসা, তারপর সমবেদনা, এগুলা মানে এগুলোর মাধ্যমে কিন্তু আজকে আমাদের সভ্যতাটা এই জায়গায় আসছে। মানুষ যদি সে অসভ্য বর্বর থেকে যেত তাহলে কিন্তু আর মানে সভ্যতা এত দূর আগাতে পারতো না। মানুষের একজনের আরেকজনের প্রতি ভালোবাসা আছে দেখে বা সেবা করার মেন্টালিটি আছে দেখে কিন্তু আমরা আসলে এই পর্যন্ত চলে আসছি। তো সেটাই বলবো যে তোমরা যে অর্গানাইজেশনটা নিয়ে কাজ করছো, তো সেখানেও নিশ্চয়ই এরকম একটা সেবা করার বা ভালোবাসার বা মানব সভ্যতাকে আরেকটা অন্য উচ্চতায় নিয়ে যাওয়ার একটা ইচ্ছা তোমাদের আছে। তো সেই জন্য সবসময় শুভকামনা থাকবে তোমাদের জন্য। আর অবশ্যই আমি যদি পারি আমি কিছু কন্ট্রিবিউট করার চেষ্টা করবো। জি অবশ্যই। আপুকে ধন্যবাদ। এবং আমরা আপুর কাছে যদি রিকোয়েস্ট করি যে আরেকটা গান গিয়ে তারপর আমরা লাইভটা শেষ করে দিব, আপু হয়তো বা রাগ করবেন না। সো আমি আরেকবার বলে দিতে চাই, আপনারা যারা লাইভটি দেখছেন তারা আমাদের যে একটা ইভেন্ট আছে পবিত্র মাহে রমজান উপলক্ষে, সেই লাইভটিকে নিয়ে কিন্তু আমাদের বা সেই ইভেন্টটিকে নিয়ে কিন্তু আমাদের লাইভ সেশন গুলো, আমাদের লাইভে যুক্ত হতে হলে আপনারা সরাসরি পেজে মেসেজ করতে পারেন। এবং আমরা নিজেরাও অন্যদেরকে ইনভাইট করি, যেরকম আমাদের আজকে যে গেস্ট ছিলেন তাকে আমি পার্সোনালি নিজে ইনভাইট করেছি, এবং আপু আমাদের সাথে যুক্ত হয়েছেন। আমাদের সাথে যুক্ত হয়েছেন তাফসিফ ইকরাম, আমাদের সাথে যুক্ত আছেন আমাদের সাথে যুক্ত আছেন মেহজাবিন তাহি, আমাদের সাথে যুক্ত আছেন ইফরাত জাহান হিমা, এবং আমাদের সাথে যুক্ত আছেন জালাল সাখাওয়াত। আপুর গান এত সুন্দর, হ্যাঁ আপুর গান অনেক সুন্দর। আমরা আপুর কাছে আরেকটি গান শুনে আমরা বিদায় নেবো, আমরা সরাসরি চলে যাচ্ছি আপুর কাছে। আপু। আচ্ছা, এখন তাহলে আমি বাংলাদেশের সামিনা চৌধুরীর একটা গান শোনাচ্ছি। একবার যদি কেউ ভালোবাসতো, আমার নয়ন দুটি জলে ভাসতো, আর ভালোবাসতো এই জীবন তবু কিছু না কিছু পেত। একবার যদি কেউ ভালোবাসতো, আমার নয়ন দুটি জলে ভাসতো, ভালোবাসতো। যদি এমন হতো একটি কথা আমায় বলে কেউ ভেঙে দিত সব নীরবতা। যদি এমন হতো একটি কথা আমায় বলে কেউ ফিরে দিত সব
নীরবতা, এই জীবন তবু কিছু না কিছু পেত, একবার যদি কেউ ভালোবাসতো, আমার নয়ন দুটি জলে ভাসতো আর ভালোবাসতো। যদি এমন হতো একটি শ্রাবণ আমায় কাঁদিয়ে বলে যেত, সে তো মরণ। যদি এমন হতো একটি শ্রাবণ আমায় কাঁদিয়ে বলে যেত, সে তো মরণ। এই জীবন তবু কিছু না কিছু দিত, একবার যদি কেউ ভালোবাসতো, আমার নয়ন দুটি জলে ভাসতো আর ভালোবাসতো। ধন্যবাদ আপুকে। আমরা বাংলাদেশের যারা আছি, যারা নিজেকে বাঙালি দাবি করি, তারা কিন্তু এই গানগুলো প্রায় শোনা বন্ধ করে দিয়েছি। আজকে আমি নিজে অনেক দিন পরে এরকম দুটা গান পরপর শুনলাম আপুর কাছ থেকে। আপুর অনেক বড় একটা ফ্যান হিসাবে হয়ে গেলাম। অবশ্যই আপুর আরো যে গানগুলা থাকবে আমি নিজে আপুর পেজে গিয়ে শুনবো। আপনারা যারা আছেন তারাও চাইলে আপুর গান কিন্তু আপুর পেজে গিয়ে আসতে পারেন। আমি লাইভ শেষে লাইভের কমেন্ট বক্সে এবং আমাদের পেজ থেকে আপুর যে পেজটা আছে সেটাকে কিন্তু লিংক আপ করে দিয়েছিলাম আমাদের পোস্ট গুলোতে। সো আপুর পেজ গুলো কিন্তু আপনারা ঘুরে আসবেন এবং আপুর গান কিন্তু সেখানেও শুনতে পাবেন। এতক্ষণ দর্শক যারা আমাদের সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার আজকের এই লাইভ থেকে বিদায় নিচ্ছি। আবারও কালকে একই সময়ে একই জায়গায় অন্য একজন গেস্টকে নিয়ে আপনাদের সাথে উপস্থিত হবো। আশা করি লাইভ গুলো দেখবেন এবং আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।